নমস্কার। ঋষিবাণীর আরো একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় শান্তনু শাস্ত্রী। নমস্কার সবাইকে। শান্তনুদা, আজকে আমরা যে রাশি নিয়ে আলোচনা করব তা হলো কন্যা রাশি। তো এই কন্যা রাশির নামটা শুনেই আপনার মনের মধ্যে নিশ্চয়ই অনেকগুলো কথা আসছে। তো প্রথমে কি বলবেন আমার দর্শকদের? কন্যা হচ্ছে কালপুরুষের ষষ্ঠ রাশি, বুধের দ্বারা প্রভাবিত, টোটালি ডিফারেন্ট। প্রচন্ড পরিশ্রম করতে পারে, কখনো চাইল্ডিশ, কখনো বেশ ম্যাচিওর্ড। তার মধ্যে একটা ডুয়ালিটি রয়েছে। যখন মানুষ বিপদে পড়বে, কেউ পাশে নেই, কন্যা রাশি বা লগ্নের যদি একটা বন্ধু থাকে, সে একাই 100 পাশে এসে দাঁড়াবে এবং সমস্ত বিপদ থেকে সে একাই উদ্ধার করার ক্ষমতা তার মধ্যে রয়েছে। বুদ্ধি, ক্ষমতা, ফিনান্সিয়াল, সোশ্যাল রিলেশনশিপ সবকিছু নিয়ে সে কিন্তু অন্যদের থেকে আলাদা। কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা খাটতে জানে, তারা হারতে জানে না। কিন্তু এদের একটা সমস্যাও রয়েছে, এরা অতিরিক্ত আত্মসমালোচনা পছন্দ করে। কন্যা রাশি বা কন্যা লগ্নের একটা মানুষ, তাকে নিয়ে দুটো কথা বলো, তার কিন্তু মুড অফ হয়ে যাবে। তাকে নিয়ে যদি আমরা বলি যে ও ছিল বলে জিনিসটা হয়নি, সে ভাবতে শুরু করবে যে আমি ছিলাম বলেই কি হলো না, না ও ভুল কথা বলল। এদেরকে ডিপ্রেশনে ফেলে দেওয়া বা এদেরকে ডিপ্রাইভ করা, এটা ভীষণ ইজি। কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষকে একটা বা দুটো কথা বলে তাকে ওভার থিঙ্কিং করতে বাধ্য করা যায়। এটা তার সবচেয়ে বড় দুর্বলতা, যেটা তার মন থেকে সৃষ্টি হয় এবং মনই তার এই দুর্বলতার উৎস। তার মানে যেটা আমরা বুঝতে পারলাম যে কন্যা রাশির যারা জাতক জাতিকা, তাদের মনকে একটা নিয়ন্ত্রণ করার ব্যাপার থেকেই যায়। তো এরপর যেটা আমি জানতে চাইবো যে কন্যা রাশির মানুষের সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তি কি? এদের ক্ষেত্রে প্রথমে আমরা বলবো এই প্রশ্নের উত্তরে, এদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে কনফিউশন। এরা ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন নিতে পারে না। যদি একজন প্রপার ওয়েতে গাইড করে বা যদি একটা রাস্তা জানা থাকে, তাহলে কন্যার মতো ভালো পারফর্মার আর নেই। আর এখানেই কন্যা রাশি বা লগ্নের মানুষদের আধ্যাত্মিকতার প্রয়োজনীয়তা রয়েছে। কন্যা রাশির আধ্যাত্মিক শক্তি হচ্ছে তার ডেডিকেশন। সে সবাইকে নিয়ে চলতে পারে, সে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, সে অনেস্ট, তার মধ্যে রয়েছে সিস্টেমে চলার প্রবণতা। আর এখান থেকেই আসে তার হাই ডেডিকেশন, আর সেটাই তার সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তি। আর যখন কন্যার মধ্যে এই আধ্যাত্মিকতার বিকাশ হয়, যত আধ্যাত্মিকতার বিকাশ হয় তত কিন্তু তার কনফিউশন কমতে থাকে। কন্যা রাশি বা লগ্নের মানুষেরা পৃথ্বীতত্ত্বের দত্তক প্রকৃতির রাশি। এদের যে সেন্স, সেই সেন্সে যখন স্পিরিচুয়ালিজম অ্যাড হয়, তখন অন্যান্য সমস্ত নেগেটিভিটি সেগুলোকে খুব সহজে তারা সরিয়ে দিতে পারে। তাদের বিশ্বাস অটুট, তাদের ভালোবাসা ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি অটুট। তারা ব্যাখ্যা খোঁজে, তারা কারণ খোঁজে, তারা কার্যের ঘটনার উৎস অনুসন্ধান করবার চেষ্টা করে। আর এটাই তাদের কোয়ালিটি, এটাই তাদের গুণ, এটাই তাদের স্পিরিচুয়াল এনার্জি, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি। তার মানে এই কথা থেকে আমাদের কাছে একটা বিষয় ভীষণভাবে পরিষ্কার হলো, তাদের মনের মধ্যে কোথাও একটা দ্বিধা, কোথাও একটা দ্বন্দ্ব, এগুলো চলতেই থাকে। তো কন্যা রাশির যারা মানুষ হন, তাদের মধ্যে এই যে দ্বিধা, দ্বন্দ্ব, অত্যধিক দুশ্চিন্তা, এগুলো দূর করার আধ্যাত্মিক উপায়টা ঠিক কি? প্রথমে আমাদের জানতে হবে এই দ্বিধা দ্বন্দ্ব বা সমস্যার মূল কারণ কি। কন্যার কি প্রচুর ডিমান্ড রয়েছে? না। কন্যা প্রচুর টাকা পয়সা চান? না। কন্যার পাওয়ারের প্রতি লোভ রয়েছে? না। কন্যা রাশি বা লগ্নের মানুষরা কি চান? পারফেকশন। আমি ঠিক হব এবং আমাকে নিয়ে কারোর কোনো অভিযোগ থাকবে না। আর এখান থেকেই মনের মধ্যে সৃষ্টি হয় দ্বিধা, দ্বন্দ্ব, কষ্ট, সমস্যা। কোনো একজন মানুষ, তিনি কন্যা রাশির লোক, তিনি ট্যুর প্ল্যানার, তার কোনো ট্যুরে প্রফিট হয় না। কারণ একটা সিম্পল, এই লোকটাকে মানুষজন চেনেন। করেন কি তারা? তারা খানিক দূর যাওয়ার পরে বলল, না রে বরুণ, তোর আগের ট্যুরটা না ভালো ছিল, এই ট্যুরে না সেই মজাটা পাচ্ছি না। কেন দাদা? বরুণ জেগে উঠলো, কেন দাদা, কেন মজা পাচ্ছ না? কি আছে? না রে, তুই আগের বার যে একটা চিকেন খাইয়েছিলি না, চিকেন ভর্তা, মুখে লেগে আছে, এবার সেটা দরকার ছিল। এবার বরুণ সার্চ করতে লাগলো কি করে আমি সেই টেস্টটাকে নিয়ে আসতে পারবো। আর এই টেস্টটা খুঁজে বার করতে গিয়ে বরুণের যে খরচা হতে লাগলো, সেই হোটেল দিতে বরুণকে খরচা করতে হবে। টাকা নিয়েছে কম, পরিষেবা বেশি। আর বরুণ পরিষেবা দিতে বাধ্য, কারণ সে তো পারফেকশনিস্ট। সে ভাবছে যে আগের থেকেও বেটার করব, কেন খারাপ করব।
আমার একটু ক্ষতি হবে, সেটা পরে হবে, কারণ তার তো টাকার লোভ নেই, সে তো কন্যা। তাহলে এই জায়গাটাকে যখন সে রিয়ালাইজ করতে পারবে যে সবকিছু পারফেক্ট হয় না। ভগবান শ্রীকৃষ্ণ তার গায়ের রং চাপা ছিল। এখন কেউ যদি বলেন কৃষ্ণ তুমি কালো কেন, সেটা বললে তো হবে না। তার গায়ের রং চাপা, মানতে শিখতে হবে যে এই মানুষটার গায়ের রং চাপাই থাকবে। আমি 100% পারফেক্ট হতে পারবো না, আমার সবকিছু পারফেক্ট হবে না। এই রিয়েলাইজেশনটা যেদিন আসবে, যেদিন কন্যা বুঝতে পারবে যে আমাকে ঈশ্বর সৃষ্টি করেছেন, আমি চাইলেও তার উপরে যেতে পারবো না, সেটাই তার প্রকৃত আধ্যাত্মিক শক্তি। এবং তার মাধ্যমেই তিনি কিন্তু রিয়েলাইজ করতে পারবেন যে আমার লিমিটেশন, আর এর মাধ্যমেই তার যে কষ্ট, তার যে সমস্যা, সেগুলো থেকে সেই মানুষটা খুব ইজিলি রিলিফ পাবে। অর্থাৎ আমরা একটা জিনিস বুঝলাম, কন্যা রাশির যারা জাতক বা জাতিকা হবেন তাদের মধ্যে একটা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে। মানুষ তাদের নানা কথা বলে প্রভাবিত করতে পারেন এবং চিন্তিত করে তুলতে পারেন। তো এই জায়গা থেকে আর একটা প্রশ্ন উঠে আসে, তাহলে তারা কি সফল হবেন না? যদি তারা সফল হন, তাদের সফলতার প্রকৃত রহস্যটা কি? তাদের সফলতার কন্যা রাশি বা কন্যা লগ্নের সিম্বলকে যদি আমরা দেখি, একটা নৌকো চলেছে, নৌকোর মধ্যে একটি মেয়ে রয়েছে যার মাথার চুল বাঁধা এবং যার দুটো হাত, এক হাতে রয়েছে শস্য আর এক হাতে রয়েছে একটা লণ্ঠন। তাহলে এই যে সিম্বলটাকে যদি আমরা দেখি, রাস্তা শেষ হয়ে গেছে, কন্যার যাত্রা শুরু, রাস্তা শেষ, নদী শুরু, নৌকোয় কন্যা, তার চুল বাঁধা, সে ভীষণ ডিসিপ্লিনড, কারণ পরিশ্রম ছাড়া শস্য উৎপাদন সম্ভব নয়। তাহলে এই যে পরিশ্রম, কন্যার শক্তি, আর তার হাতে রয়েছে লাইট, অন্ধকারে সে আলো দেখাতে সক্ষম, এটা কন্যার গুণ। তাকে মাথা থেকে সরিয়ে দিতে হবে যে আমি পারফেকশনিস্ট হব, তাকে ধরে নিতে হবে যে আমার কাছেও ভুল হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম পারফেকশন রাখবো, আমার অনেস্টিতে ঘাটতি হবে না, আমার এফোর্ট পারফেক্ট থাকবে, আমার চেষ্টা 100% থাকবে, আমি যা শিখেছি তার ফুল ইমপ্লিমেন্টেশন আমি দেখাবো, তারপরে যতটুকু পারফেকশন আসে সেটাই ঈশ্বরের ইচ্ছা। এখানেই কর্নার সাকসেস। এবার এই যতটুকু পারফেকশন পেয়েছি এটা ঈশ্বরের ইচ্ছা ছিল, এখানেই কিন্তু কন্যা হ্যাপি হতে পারবেন। আর যখন হ্যাপি হবেন কন্যা, তখন কিন্তু কন্যা সাকসেসফুল। টাকার জন্য কন্যাকে দৌড়াতে হয় না, সাকসেসের জন্য, গ্রোথের জন্য, ডেভেলপমেন্টের জন্য কন্যাকে ছুটতে হয় না। কন্যার কনফিডেন্স লেভেল আলাদা, তিনি কাজটা করবেন, তার পেছনে টাকা দৌড়াবে, কন্যা মালিকের পেছনে দৌড়াবেন না, মালিক কন্যার পেছনে দৌড়াবে। আর এই জায়গাটাতে কন্যা নিজেকে নিয়ে আসতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের মানুষদের মার্কেটে একটা হাই ডিমান্ড থাকে, ওই মানুষটাকে লোকজন দেখে, আচ্ছা ও আছে ওখানে কোনো একটা স্টেজে, আচ্ছা ও এসছে, কি করে এলো, ওকে কি করে পাওয়া গেল, এইরকম ব্যাপার কন্যার ক্ষেত্রে থাকে। তাই কন্যাকে যেটা করতে হবে, নিজেকে কষ্ট দিতে পারে এমন প্রত্যেকটা বিষয়কে দূরে সরিয়ে দিতে হবে, হ্যাপি থাকতে হবে, গ্রোথ রেট অসাধারণ, সেই গ্রোথে স্যাটিসফাইড হতে হবে। আর সব কিছু পারফেক্ট করতে পারবো না, সব কিছু নিখুঁত নয়, এই ফিলিংসটা কন্যাকে নিয়ে আসতে হবে। আর তখনই কিন্তু কন্যা হ্যাপি থাকতে পারবেন, কন্যা তখন সাকসেসফুল। এই যে নিজেকে হ্যাপি করতে পারা বা গ্রোথ রেটটা খুব ভালো হওয়া, এসবের জন্য তো একটা আধ্যাত্মিক অভ্যাসের মধ্যে দিয়ে যেতে হয়। তো কন্যা রাশির জাতক বা জাতিকারা কি কি আধ্যাত্মিক অভ্যাসের মধ্যে দিয়ে গেলে তারা সফল হতে পারবে? সবচেয়ে প্রথম বিষয় যেটাতে কন্যা অত্যন্ত দক্ষ, সেটা হচ্ছে ডিসিপ্লিন। অর্ণব, তোমাকে আজকে আমি একটা কথা বলি, আমার মধ্যে যে কোয়ালিটিগুলো আছে, আর সেই ইউটিলাইজেশনের মাধ্যমে আমাদেরকে ঈশ্বরের সান্নিধ্যে যেতে হবে। আমার কাজ হচ্ছে লড়াই করা, আমি লড়াই বন্ধ রেখে ঈশ্বরের উপাসনা করব, এটা পসিবল নয়। একজন মানুষ ডাক্তার, তিনি ট্রিটমেন্ট করছেন, সেই ট্রিটমেন্ট বন্ধ রেখে তিনি ঈশ্বরের কাছে পৌঁছে যাবেন, সেটা মুশকিল। তাহলে তার যেটা পেশা, তার যেটা কোয়ালিটি, তার যেটা গুণ, তার মাধ্যমেই তাকে আধ্যাত্মিকতার সংস্পর্শ অনুভব করতে হবে। কন্যার গুণ হচ্ছে ডিসিপ্লিন, তাই কন্যাকে নিয়মিত অভ্যাস করতে হবে। কিসের অভ্যাস করবেন? শ্বাস, ব্রিদিং এক্সারসাইজ কন্যা করতে পারেন। ঈশ্বর নিয়ে চিন্তা, শোয়ার সময়, ঘুমানোর সময় কিছুটা সময়, সেই সময়টা আমি স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে পারি, ধ্যান করতে পারি, নিজের আত্মাকে মুক্ত করার চেষ্টা করতে পারি, প্রকৃতিকে অনুভব করার চেষ্টা করতে পারি, শরীরের আশেপাশের বিভিন্ন এনার্জিগুলিকে রিয়ালাইজ করবার চেষ্টা করতে পারি, গরম ঠান্ডা এরা আমাকে ডিস্টার্ব করছে না এমন একটা সিচুয়েশন ফিল করতে পারি। যদি সম্ভব হয়
একটু আধটু গীতার বাণী পাঠ করতে পারি, কারণ আধ্যাত্মিকতার জন্য গীতার থেকে বড় কিছু কিন্তু নেই। সেখানে যে যোগ বা সেখানকার যে গীতা দর্শন রয়েছে, সেখানে যে যোগ বা গীতার যে দর্শন, মেইন ফিলসফি, সেখানে আমরা ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে উপলব্ধি করতে পারি। আর যেখানে সবকিছু শেষ, সেখান থেকেই তার অস্তিত্ব শুরু। তিনিই নিয়ন্ত্রক, তিনিই কর্মকর্তা, আমরা তো নিমিত্ত মাত্র। এই ফিলিংস নিয়ে আসা এবং তার জন্য একটু মেডিটেশন করা, একটু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত থাকা, পড়াশুনো করা, এগুলো কন্যা করতে পারবেন। কন্যা প্রচণ্ড পরিশ্রমী, পড়াশুনো একবার মনে লেগে গেলে কন্যা আর থামবেন না। আর তার মাধ্যমেই, জ্ঞানের মাধ্যমেই অজ্ঞানতার অন্ধকার সরিয়ে কন্যাকে রিয়েলাইজ করতে হবে যে ইয়েস, আই অ্যাম দেয়ার অ্যান্ড আই অ্যাম দ্য পারফেক্ট। পারফেকশন আমি পাই বা না পাই, বাট যতটা করেছি সেটাই আলটিমেট, এরপরে আর কিছু হয় না। এই থট শিখতে হবে কন্যাকে। যদি ভালো হয় ঈশ্বরের জন্য হয়েছে, যদি খারাপ হয় ঈশ্বরের ইচ্ছায় হয়েছে। এই রিয়েলাইজেশন প্র্যাকটিস করতে হবে, আর তখনই কিন্তু কন্যা ভালো থাকতে পারবেন, মনের সব গ্লানি থেকে বেরিয়ে আসতে পারবেন কন্যা। আজ আমরা কন্যা রাশি নিয়ে আলোচনা করছিলাম এবং শেষ পর্যন্ত আমরা যেটা জানতে পারলাম, একজন গুরুর সান্নিধ্য কিভাবে বদলে দিতে পারে কন্যা রাশির জাতক বা জাতিকার সম্পূর্ণ চিন্তাধারা, কিভাবে আপনারা ভালো থাকতে পারবেন সে বিষয় নিয়ে আরো একবার আলোচনা হলো। আমরা আবারও ফিরে আসবো নতুন কোনো পর্ব নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।